রাত ৩টা। বাবা কল দিয়ে বলল, তোর মাকে এইমাত্র খুন করেছি। আমিও আত্মহত্যা করব। যদি পারিস তো আমাকে ক্ষমা করে দিস। সকালে এসে আমাদের লাশ দুটোকে দাফনের ব্যবস্থা করিস। এই পৃথিবীতে তুই একা হয়ে গেলি। চিন্তা করিস না, দূরের ওই আকাশ থেকে তোকে আশীর্বাদ সর্বদা করব। আমি কান্নাজড়িত কণ্ঠে বললাম, বাবা তুমি সব কী সব বলছো? মাকে কেন খুন করেছো? আমি তো কিছু বুঝতে পারছি না। নাকি মজা করছো? বেশি কথা বলে সময় নষ্ট করব না। তোর মা এতক্ষণে পরপার অনেক দূরে চলে গেছে। আমি এক্ষুনি আত্মহত্যা করে তার সঙ্গে হাঁটতে শুরু করব। না হলে সে হারিয়ে যাবে। বাবা প্লিজ মায়ের কাছে মোবাইলটা দাও, আমি তার সাথে কথা বলবো। সে তো গলা কাটা অবস্থায় নিস্তুপ হয়ে শুয়ে আছে। তুই সকালবেলায় তাড়াতাড়ি গ্রামের বাড়িতে চলে আয়। আমাদের দুজনের লাশ যেন পুলিশ পোস্টমর্টম করে কাটাছিড়া না করে। মোবাইল কেটে গেল। সঙ্গে সঙ্গে বাবার নাম্বারে আবারও কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। মায়ের নাম্বারে কল দিলাম, রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। বিছানায় বসে কান্না করতে লাগলাম। আমার রুমমেট তহিদ ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমার কাছে এলো। তারপর আমি তাকে বললাম, আর সে বলল বাড়ির আশেপাশে কারো কাছে কল দিয়ে খবর নিতে। সঙ্গে সঙ্গে চাচাতো ভাই মনিরুলের কাছে কল দিলাম। প্রায় 5বার কল করার পরে চাচাতো ভাই ঘুম ঘুম জড়িত কণ্ঠে বলল, কী রে লিমন, এত রাতে কেউ কল করে নাকি জরুরি কিছু? আমি কান্না করতে করতে বললাম, মনির ভাই আমাদের বাড়িতে একটু দেখবে মা বাবা কেমন আছে। কেন, চাচা চাচির কি হয়েছে? বাবা নাকি মাকে খুন করেছে, আর সে নিজেও এখন আত্মহত্যা করবে। আমাকে কল দিয়ে এসব বলে কল কেটে দিয়েছে। আমি তো শহরে আছি, তাই তুমি একটু যাবে? বলিস কি, আমি এখনই যাচ্ছি। হায় আল্লাহ, চাচা কেন চাচিকে খুন করবে? তুমি একটু তাড়াতাড়ি যাও, আর গিয়ে আমাকে কল দিয়ে জানিও। আমি বরং ততক্ষণ সব কিছু গুছিয়ে রওনা দিচ্ছি। প্লিজ তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। আমি খাট থেকে নেমে তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরা শুরু করেছি। তহিদ কী করবে বুঝতে না পেরে আমাকে বলল, আমিও তোর সঙ্গে যাব। তুই কেন যাবি? সত্যি সত্যি যদি চাচা চাচির বিপদ হয়ে যায় তবে? প্লিজ এমন বলিস না। পৃথিবীতে আমার মা বাবা ছাড়া কেউ নেই। আচ্ছা মাথা ঠান্ডা কর আর চল তাড়াতাড়ি। রুম থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি। কোনো ধরনের গাড়ি দেখতে পাচ্ছি না। মেন রাস্তার দিক দিয়ে কিছু একটা পাওয়া যেতে পারে, তাই স্টেডিয়ামের দিকে যাচ্ছি। মুচকুন্নি বাস স্ট্যান্ড থেকে এসে একটা মহিন্দ্রা পেলাম। রাতের বেলা দু একটা গাড়ি চলে জানতাম, তাই উঠে বসলাম। মহিন্দ্রার মধ্যে বসা অবস্থায় মনির ভাই কল দিলেন। হ্যাঁ মনির ভাই। লিমন, তোদের রুমের দরজা তো ভিতর থেকে বন্ধ করা। ভিতরের বাতি জ্বলে, কিন্তু ডাকাডাকি করে কোনো শব্দ পাচ্ছি না। এখন কি করব? আপনি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করুন, তাড়াতাড়ি করুন মনির ভাই। সত্যি সত্যি যদি তেমন কিছু হয়ে যায় তাহলে আবার পুলিশের ঝামেলা হবে না তো? কারণ পুলিশ যদি তখন বলে যে আমি দরজা কেন ভেঙে প্রবেশ করলাম। না না, কিছু হবে না। আমি তখন বলবো যে আমার নির্দেশে আপনি দরজা ভেঙেছেন। আচ্ছা ঠিক আছে। কল কেটে দিয়ে এক অস্বস্তিতার মধ্যে হাহতাশ করতে লাগলাম। ভিতরে ঢুকে তারা কি খবর দেয় সেটা অনুমান করতে কষ্ট হচ্ছে। আমার মা বাবার মধ্যে তো কোনো রাগারাগি দেখিনি কোনো দিন, তাহলে কেন এমন করবে বাবা? মিনিট 10 পরে মনির ভাই কল দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। লিমন, তুই কোথায়? আমি চিৎকার করে বললাম, মনির ভাই আমি গাড়িতে আছি, কিন্তু মা বাবা ঠিক আছে তো? কিছু ঠিক নেই লিমন, চাচা চাচি দুজনে লাশ হয়ে গেছে। লিমন, তুই তাড়াতাড়ি আয়, তোর বাবা মা আর দুনিয়ায় নেই। আমি তখন একটা চিৎকার দিয়ে আর কিছু বলতে পারি নাই। তহিদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। মাইন্দার মধ্যে আরো 2জন যাত্রী ছিল, তারা কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। রূপসা নদীর ঘাটে গিয়ে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর তহিদ বলল, আমাদের বন্ধু পারভেজের তো বাইক আছে, তাকে কল দিয়ে কি আসতে বলবো? পারভেজের বাসা স্টুটপাড়া কবরস্থানের কাছেই। সে শুনেই সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে এলো। আধা ঘন্টা পরে সে যখন আমাদের কাছে এসে পৌঁছালো, তখন 3জনে মিলে রূপসা ব্রিজের দিকে যাচ্ছি। আমাকে মাঝখানে বসিয়ে তহিদ শক্ত করে ধরে রেখেছে। পারভেজ তখন যতটা সম্ভব সাবধানে বাইক চালাচ্ছে। পিরোজপুরের গ্রামের বাড়িতে যখন পৌঁছালাম,
তখন দিনের আলো ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমাদের বাড়ি ভর্তি মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। ভোর রাত থেকে যারা শুনেছে তারা সবাই চলে এসেছে। থানা থেকে পুলিশ এখনও আসেনি, তাই লাশ ঠিক সেভাবেই পড়ে আছে। মা বাবার শোবার ঘরে ফ্লোরে গলা কাটা মরদেহ অবস্থায় পড়ে আছে আমার প্রিয় মা। তারই কাছে গলা কাটা অবস্থায় পড়ে আছে আমার বাবা। আর বাবার হাতের কাছে একটা ছুরি। দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে যে বাবা নিজেই নিজের গলা কেটে ফেলেছে। কিন্তু কেন? কিসের জন্য? বাবার মনে তো এমন কোনো কষ্ট ছিল না যাতে করে সে এভাবে মাকে খুন করে নিজে আত্মহত্যা করতে পারে। তাহলে কারণ কি? আমার চিৎকারে তখন ঘরের দরজা জানালা সব ভেঙে যাবার উপক্রম। মনির ভাই, পারভেজ ও তহিদ মিলে আমাকে ধরে রাখতে ব্যস্ত। এমনটা কেন হয়ে গেল? আমি এখন কি নিয়ে বাঁচবো? কে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে? আর কে আমার জন্য বাজারে শ্রেষ্ঠ মাছ কিনে আনবে? হঠাৎ করে চোখ বন্ধ হয়ে আসছে, সবকিছু চোখের সামনে ঘুরছে, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। যখন চোখ মেলে তাকালাম তখন আমি শুয়ে আছি ঘরের সম্মুখের বারান্দার এই বিছানায়। আমি বাড়িতে এলে ঘুমাতাম, আর বাড়িতে যখন থাকতাম না তখন বাবা বিকেলে এখানে দুপুরে পরে বিশ্রাম করত। বাবার শরীরের সেই পান খাওয়া গন্ধ নাকে আসছে। ধুম করে বিছানায় উঠে বসলাম। তৈতকে বললাম, মা বাবা কই? পুলিশ এসে নিয়ে গেছে। ময়নাতদন্তের পরে নাকি আমাদের কাছে নিয়ে আসবে। অস্তভম্ব। আমার বাবা বলে গিয়েছে যেন তাদের লাশ কাটাছেঁড়া না করা হয়। কিন্তু তুই তো চাইলে রাখতে পারতি, তবে তুই অজ্ঞান থাকার কারণে কিছু করতে পারিনি। আর পুলিশের কাছে আমি আর মনির ভাই যতটা জানি ততটা বললাম। তোর কাছে আঙ্কেল কল দিয়ে যা যা বলেছে, তারপর আমরা দুজন রওনা দিলাম। আর মনির ভাইদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার সব কিছু বললাম। এখন আমি আমার মা বাবার লাশ কাটাছেঁড়া থেকে রক্ষা করব কিভাবে? তুই চাইলে একবার চেষ্টা করতে পারিস। আঙ্কেল নিজে যদি আন্টিকে খুন করে নিজে আত্মঘাতী হয়, তাহলে আর কাটাছেড়া করে কি হবে? আর বাইরে দুজন পুলিশ এখনও আছে, তাদের সঙ্গে কথা বলে দেখতে পারিস। পুলিশের সঙ্গে আমি আবার সব কিছু বললাম। তারা চেয়ারম্যান সাহেবের কাছে খবর দিতে বলে দিল। আমি চেয়ারম্যানকে কল দিলাম, মনির ভাইয়ের কাছ থেকে নাম্বার নিলাম। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ পর আমাদের বাড়িতে এলেন। তারপর আমি তাকে বললাম যে মা বাবার লাশ ময়নাতদন্তের দরকার নেই। তিনি বললেন যে তাহলে এমপির সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি থানায় বলে দেবেন। মন মানসিকতার এতটা খারাপ অবস্থা, তবু অনেক ঝামেলার মাধ্যমে মা বাবার লাশ ময়নাতদন্তের হাত থেকে রক্ষা করলাম। কিন্তু মনের মধ্যে সে একটা প্রশ্ন ঘুরছে, বাবা এমনটা কেন করলো? মাগরিবের কিছুক্ষণ আগেই মা বাবার দাফন করা শেষ হয়ে গেল। বাড়ি থেকে বের হব, পথে গেটের কাছে রাস্তার পাশেই ডান হাতে একটু ফাঁকা জমি আছে। বছর খানেক আগে একদিন সেখানে কিছু সুপারি গাছের চারা রোপণ করার সময় মা আমার সঙ্গে বলেছিল, তোর বাবা আর আমি মারা গেলে আমাদের এখানে কবর দিস লিমন। আমরা তো মানুষ বেশি নয়। তুই বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের কবরের সামনে সালাম দিয়ে বের হতে পারবি। আবার যখন বাড়িতে ফিরবি তখন আমাদের সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবি। রাস্তা দিয়ে যখন মসজিদে ইমাম কিংবা কোনো ভালো মানুষ হেঁটে যাবে তখন আমাদের জন্য দোয়া করবে। আমি সেদিন হেসেছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল আমার মা বাবা এখনো অনেক দিন বাঁচবে। আসলে পৃথিবীর প্রতিটি মায়ের সন্তানেরা চাই তাদের মা বাবা চিরকাল বেঁচে থাকুক। মা বাবাকে সেখানেই কবর দিলাম। এখন আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না। দাফন কাজ শেষ করে সবাই চলে গেছে, শুধু আশেপাশের কিছু মানুষ আছে। মনির ভাই বরাবরই আমার কাছে বসে কান্না করছে। বাবা তাকে খুব পছন্দ করত। পাশের ঘরের প্রতিবেশী এক চাচি আমাকে মাথায় তেল দিয়ে দিল, কপালে আর মুখে হাত দিয়ে আদর করে বলল, এভাবে ওরা চলে যাবে তা কখনো ভাবিনি। যা হবার হয়ে গেছে, মনকে শান্ত কর, আমরা তো আছি। সারাদিনে মোবাইল বের করার সুযোগ পাইনি। সেই যে সকালবেলা পকেটে রেখেছি সেভাবেই পকেটে পড়ে আছে। বের করে দেখি মোবাইল বন্ধ হয়ে গেছে। চালু করতে গিয়ে দেখি চার্জ আছে। তাহলে মনে হয় চাপ লেগে বন্ধ হয়েছে, কারণ মোবাইলের ব্যাটারি একটু লুজ, তাই মাঝে মাঝে ধাক্কা লেগে বন্ধ হয়ে যায়। কাগজ দিয়ে জাম করে রাখি। মোবাইল চালু করলাম, তারপর
কল লিস্টে গিয়ে বাবার নাম্বারের দিকে তাকিয়ে রইলাম। গতকাল রাতেও এমন সময় খাবার খেয়ে কল দিয়ে কথা বলেছিলাম, মাত্র 24 ঘন্টা। ইস, হঠাৎ করে চোখ গেল উপরে ম্যাচেসের চিহ্নে। উপরে ম্যাচেস অপশানে গিয়ে দেখি অনেকগুলো ম্যাচেস। সচরাচর সিম কোম্পানির অজস্র অপ্রয়োজনীয় ম্যাচেসের জন্য এখন মেসেজ চেক না করে ডিলিট করতাম, কিন্তু সেগুলোর মধ্যে বাবার নাম্বার দিয়ে একটা ম্যাচেস থেকে অবাক হলাম। গতকাল রাত 2:53 ম্যাচেস এসেছে, আর বাবা আমাকে কল করেছিল রাত 3:09। ম্যাচেস পড়ে আমার হাত কাঁপছে। লেখা আছে, তোকে বাঁচাতে গিয়ে তোর মাকে খুন করলাম এইমাত্র। 25 বছরের সংসারে যাকে আমি একটা চর মারিনি, তাকেই নিজের হাতে একটু আগে জবাই করেছি। এখন আমার নিজের গলাও কাটবো। এখন ওরা সবাই আমার চারদিকে দাঁড়িয়ে আছে, তোকে কল দিয়ে বাড়িতে আসার জন্য আমায় বলছে। আমি সেই পাকে তোকে কল না দিয়ে মেসেজ দিচ্ছি। তাদেরকে বলেছি যে নাম্বার খুঁজে পাচ্ছি না। তোকে আমি কল দিয়ে হয়তো নিরুপায় হয়ে বাড়িতে আসতে বলবো, কিন্তু খবরদার তুই আসবি না। কারা এসব করছে সেটা তোর জানার দরকার নেই, কিন্তু তুই আর কোনোদিন গ্রামের বাড়িতে আসবি না বাবা, তাহলে ওরা তোকেও খুন করে ফেলবে। আমি চাই না তুই আমাদের মৃত্যুর জন্য প্রতিশোধ নিস, তাই আর সেই খুনিদের নাম বললাম না। আমি আর তোর মা তোর জন্য জীবন দিয়ে গেলাম। আমাদের স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি রে। তুই আমাদের স্বপ্ন পূরণ করিস বাবা। আকাশে দেখে আমি আর তোর মা যেন হাসতে পারি। বাবার ম্যাচেস থেকে শরীর কাঁপছে। আমি তো এই ম্যাচেস গতকাল দেখিনি। বাবা আমাকে গ্রামের বাড়িতে আসতে নিষেধ করেছে, কিন্তু আমি তো না জেনে চলে এসেছি। তাহলে কি আমাকে এখন তারা খুন করবে? কিন্তু কারা খুন করবে? শেষ রাতের দিকে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয় শত্রুরা। আমরা 3 জন তখন ঘুমাচ্ছিলাম। ঠিক তখনই তহিত আগুন আগুন বলে চিৎকার করতে লাগলো। আচ্ছা, আর একটু খুলে বলি, তহিত পারভেজ দুজনেই মেসেজ পড়ে চমকে গেল। তহিত আস্তে করে কানে কানে বলল, এই কথা কাউকে কিচ্ছু বলিস না, কারণ এখন তোর আশেপাশের সবাইকে শত্রু মনে করতে হবে। মনিরুল ভাইয়ের বাড়ি থেকে রাতের খাবার রান্না করে পাঠানো হয়েছে। তহিত পারভেজ সেই খাবার খেয়েছে। আমাকেও তহিত নিজের হাতে ভাত মেখে 2 লোকমা খাইয়ে দিল। সমস্ত ঘরের মধ্যে মা বাবার স্মৃতি জড়িয়ে আছে। রাতের বেলা আমি তহিত পারভেজ একসঙ্গে ঘুমালাম। মনির ভাই থাকতে চেয়েছিলেন, কিন্তু আমরা নিষেধ করেছি। রাত 10টার দিকে আমার স্কুলের শিক্ষক এসেছিলেন দেখা করতে। অনেক কিছু উপদেশ দিয়ে 25-30 মিনিট পরে বিদায় নিয়ে চলে গেলেন। কারা হতে পারে এই খুনের আসামি? আমাকে মারার জন্য কেন তাদের পরিকল্পনা? বাবা কেন আমাকে এসব থেকে আলাদা হতে বলল? পারভেজ বলল, লিমন, তুই ঘুমানোর চেষ্টা কর বন্ধু। আমি আর তহিদ জেগে আছি। যদি সত্যি কেউ তোদের শত্রু থাকে তাহলে অবশ্যই হামলা করতে পারে। আমি বললাম, কিন্তু কেন করবে এমন? আমার তো কোনো শত্রু নেই, আর তাছাড়া আমরা কারো ক্ষতি করিনি কোনোদিন। তহিদ বলল, দোস্ত, আজকাল ভালো মানুষদের ধ্বংস করার জন্য পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে। নিশ্চয়ই এখানে অনেক বড় কিছু ঘটনা আছে, তাই সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু বাবা তো আমাকে গ্রামে আসতে নিষেধ করেছে। তাহলে কি বাবার শেষ অনুরোধ রাখতে পারবো না? তুই নিজের গ্রাম ত্যাগ করবি, কিন্তু গোয়েন্দা বা সিআইডি মোতায়েন করতে হবে। তারা অবশ্যই এই রহস্যের উন্মোচন করতে সক্ষম হবে। তখন সব কিছু পরিষ্কার হবে। এরপরই আমরা চুপচাপ শুয়ে রইলাম। বাইরেও ঘরের মধ্যে বৈদ্যুতিক বাতি জ্বলছে। মা বাবার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। চোখ বেয়ে অজান্তেই অগোচরে পানি বের হয়ে আসছে। এভাবেই কখন চোখ বন্ধ করলাম আমি জানি না, কিন্তু হঠাৎ করে তহিদের মুখে আগুন আগুন চিৎকার শুনে খুব ভয় পেয়ে বিছানায় বসলাম। পারভেজ বলল, দোস্ত, তাড়াতাড়ি বের হতে হবে, না হলে সবাই আগুনে পুড়ে মারা যাবে। কিন্তু আমরা যখন দরজা খুলে বের হতে যাব তখন দেখি দরজা বাহির থেকে বন্ধ করা। 3টে দরজা দিয়ে বাহির হওয়া যায়, কিন্তু সবগুলোই বাহির থেকে বন্ধ করে রাখা হয়েছে। গতকাল সেই পিছনের দরজা ভেঙে মনির ভাই প্রবেশ করেছিল, সেটা আজকে একদম ভালো করে পেরেক ঠুকে বন্ধ করে দিয়েছি। কিন্তু বাকি 2টো দরজা কারা বন্ধ করলো? আমাকে যারা খুন করতে চাই তারাই কি এসব করেছে? পশ্চিমে একটা নড়বড়ে জানালা ছিল, সেটাই এক ধাক্কা দিয়ে ভেঙে দিল পারভেজ। তারপর আমি, পারভেজ ও তহিদ বেরিয়ে গেলাম। আগুন সেই সময় প্রায় সমস্ত টিনের চালে ছড়িয়ে গেছে। ইটের দেয়াল হলেও কাঠ আর টিনের চালের ছাউনি
দিয়ে ঘেরা ঘরটা চোখের সামনে পড়ছে। তুই তো পারভেজ দুজনেই সামনের দরজা বাইরে থেকে খুলে পারভেজের বাইক বের করলো। আরও কিছু জিনিসপত্র বের করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আবারও সেই চিৎকার চেঁচামেচি শুনে গভীর রাতে অনেকেই ছুটে এসেছে। পানি ঢেলে আগুন নিভে যাবে, তাই পানি নিয়ে ব্যস্ত অনেক। আমি শুধু ঘরের সামনের আম গাছের গোড়ায় ঘাপটি মেরে বসে রইলাম। সকালবেলা পুলিশ এসেছে, আবার চেয়ারম্যান সাহেব নিজেও উপস্থিত হয়েছেন, কিন্তু মা বাবার স্মৃতি জড়িত ঘরটা দাঁড়িয়ে আছে পোড়া এক বিভৎস রূপ ধরে। দারোগা বললেন, আপনারা তখন কোথায় ছিলেন? আগুনের ঘটনা প্রথম কে দেখে? তহিদ বলল, জি স্যার, আমি প্রথমে দেখতে পেয়েছি। আমার কান খুব পাতলা, ঘুমের মধ্যে পাতা নোড়ার শব্দটাও কানে আসে। আমি যখন শুনি যে টিন পুড়ছে আর স্ক্রু একটা করে পটপট করে ছুটছে, তখন চিৎকার করেছি। আপনারা বাইরে বের হওয়ার পর কেউ কি তখন এখানে ছিল বা আক্রমণ করতে চেয়েছিল? না স্যার, তেমন কিছু নয়, আমরা তো এখানে সম্পূর্ণ ফাঁকা দেখেছি। আচ্ছা লিমন সাহেব, আপনার মা বাবার সঙ্গে কারো শত্রুতা ছিল? যেহেতু এখন একটা আক্রমণ হয়েছে, তাই আমরা কিছু শত্রুদের সন্দেহ করি। তেমন কোনো শত্রু নেই যারা খুন করবে। আমরা সবসময় ঝামেলা এড়িয়ে চলতাম। জমি জমা নিয়ে কারোর সঙ্গে কোনো বিবাদ ছিল নিজেদের মধ্যে বংশগত ব্যাপারে? জলিল চাচার সঙ্গে পূর্ব পাড়ার একটা রাস্তার পাশের জমি নিয়ে মামলা চলে। তবে বাবা সপ্তাহখানেক আগে বলেছিল যে জলিল চাচা নাকি আমাদের জমি ফিরিয়ে দিতে রাজি হয়েছে। এমনও তো হতে পারে সেই জলিল পরিকল্পনা করে ইচ্ছে করেই জমি ছেড়েছে, কারণ মনে মনে একদম খুন করার ষড়যন্ত্র ছিল। আমি সেটা জানি না। আপনার কি ধারণা, আপনার মা বাবা দুজনে আত্মহত্যা করেছে নাকি খুন করা হয়েছে? তহিদ বলল, স্যার, খুন করা হয়েছে। আপনি নিশ্চিত? হ্যাঁ স্যার, লিমনের বাবা ওকে কল করার আগে একটা মেসেজ দিয়েছিল, কিন্তু সেই মেসেজ চেক করা হয়নি বলে জানতাম না। তাকে কেউ খুব ভয় দেখিয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। ও মাই গড, বলেন কি? দারোগা সাহেব মেসেজটি জোরে জোরে পড়লেন। চেয়ারম্যান সাহেব গভীর চিন্তার মধ্যে হারিয়ে গেল, সেটা বোঝা যাচ্ছে। জলিল মিয়াকে ভালো করে জিজ্ঞেস করতে হবে বলে দারোগা সাহেব বাজারে চলে গেলেন। দুপুর পর্যন্ত অনেকেই আমাদের বাড়িতে ছিলেন। দুপুরে খাবার খেলাম প্রতিবেশী মানোয়ার কাকার বাড়িতে। কাকিমা রান্না করে ডেকেছিল, কিন্তু আমি যাইনি বলে পাঠিয়ে দিয়েছে। বিকেলের দিকে পারভেজ খুলনা চলে গেল, তবে আমাকে নিয়ে যাওয়ার খুব চেষ্টা করেছে। পারভেজ বলল, তুই এখানে থাকলে কিন্তু অনেক বিপদে পড়বি লিমন। তার চেয়ে খুলনা বরং শহরে চল তাড়াতাড়ি, তাহলে সেখানে মোটামুটি নিরাপত্তা আছে। কিন্তু যেখানে আঙ্কেল নিজেই তোকে আসতে নিষেধ করেছে, সেখানে তুই কি করবি দোস্ত? নিজের জীবনে বিপদ ডেকে এনে ভুল করিস না বন্ধু, চল আমার সঙ্গে। আমি বললাম, আমি রহস্যের শেষ দেখতে চাই পারভেজ। কারা আমার মা বাবার সর্বনাশ করেছে, আমি সেই গোপনীয় সব কিছুর পরিষ্কার করতে চাই, নাহলে শান্তি নেই। তুই বরং সাজু ভাইয়ের সাহায্য নিতে পারিস। তোর মনে আছে সাজু ভাইয়ের কথা? হ্যাঁ মনে আছে, কিন্তু তিনি কি আসবেন আমার মা বাবার খুনের রহস্য বের করতে? আমাকে কে বা কারা খুন করতে চাই, সেই রহস্য উন্মোচন কি সাজু ভাই করতে পারবে? আমি বিশ্বাস করি তিনি পারবেন, কারণ সাজু ভাই হচ্ছে ঠান্ডা মাথার এক রোমান্টিক মানুষ। সকলের সঙ্গে কত সুন্দর মিল, তাই না? সেবার যখন তিনি খুলনা এসেছিলেন তোদের মেসের মধ্যে, তখন তো আমরা সবাই গেছিলাম দেখা করতে। তহিদ বলল, সাজু ভাই, সজীব ভাই, শফিক ভাই ও রবি ভাই এরা সবাই যেন রুমে থাকতো, এখন আমরা সেই রুমে থাকি। বললাম, ঠিক আছে পারভেজ, তুই বরং এখন সন্ধ্যা হওয়ার আগেই চলে যা। আমি আর তহিদ আগামীকাল সকালে খুলনা আসবো, তারপর সাজু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সব কিছু তাকে জানাবো। তাহলে রাতে থাকতে হবে কেন? মনির ভাই বললেন যে আজকে নাকি রাতের বেলা তিনি কিছু জরুরি কাগজপত্র দেখাবেন, সব কিছু আমাদের জমি জমার বিষয়ে, আর সেই সঙ্গে কিছু গোপনীয় কথা জানতে চাই। তাহলে এখন দিনের বেলা সমস্যা কি? আমরা যে কতটা বিপদের মধ্যে তা কি সে জানে না? তাদের বাড়িতে সমস্যা হবে না পারভেজ, আর শুধু শুধু চিন্তা করিস না তো। ঠিক আছে, সাবধানে থাকিস, আর আগামীকাল সকালে উঠে রওনা দিস লিমন। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার খানিকটা আগে বাজারের মধ্যে গেলাম আমি আর তহিদ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর
একদম কর্নারে হোটেলের মালিক শাহজাহান কাকা আমাকে ডাকলেন। আমি তার কাছে যেতেই তিনি আমাকে নিয়ে হোটেলের ভিতরে গেলেন। তার সঙ্গে সঙ্গে আমিও গেলাম। কাকা বললেন, তোমার মা বাবা ঘটনার জন্য সবাই স্তব্ধ হয়ে গেছে, তাই সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। কিন্তু তোমাকে কিছু গোপনীয় কথা জানাতে চাই, মনোযোগ দিয়ে শুনবে, তবে আমার কথা কাউকে বলবে না। কি কাকা? শাহজাহান কাকা? তোমার জলিল চাচার সঙ্গে ওপারের যে জমি নিয়ে মামলা ছিল সেটা কেন শেষ হয়েছে জানো? না তো। তোমার বাবা জলিল মিয়াকে ওই জমির জন্য টাকা দিয়েছে নতুন করে। কিন্তু ওটা তো আমাদের জমি, তাহলে কেন বাবা আবার টাকা দেবে? কারণ জমিটা নাকি তোমার খুব পছন্দের। তুমি নাকি সেখানে একটা পার্কের মতো মনোরম স্থান বানিয়ে বাগান করতে চাও। হ্যাঁ, কিন্তু তোমার বাবা আমাকে বলেছিল যে তোমার নাকি খুব ইচ্ছা ওখানে বাগান করবে, তাই তিনি অনেক চেষ্টা করেও জমিটা রক্ষা করতে চেয়েছে, কিন্তু নিজেই। জমির বিনিময়ে যদি জলিল চাচা টাকা দিয়ে থাকে, তাহলে আবার ঝামেলা কিসের? সেখানে ঝামেলা লিমন। আমি তো হোটেলের মানুষ, তাই অনেক কিছুই জানি। কারণ বাংলাদেশের মধ্যে হোটেল বা চায়ের দোকানে সবচেয়ে বেশি আলোচনা হয়, দলীয় বা বিরোধী দলীয় সকল পক্ষের কথা জানা যায়। সকালে এক গ্রুপ, আবার বিকালে অন্য গ্রুপ। আপনি কি তেমন কিছু জানেন? না বাবা, তবে আমার পরিবার আছে, তাই বেশি কিছু বলে বিপদ বাড়াতে চাই না। যতটুকু বললাম ততটুকু নিয়ে খুঁজতে আরম্ভ করো, কেঁচো খুঁড়তে আরম্ভ করো, সাপ এমনিতেই বের হবে। বাজার থেকে আমি, তহিদ আর মনিরুল ভাই ফিরে আসলাম। জলিল চাচার কথা কাউকে কিছু বলিনি এখনো। সাজু ভাই, আমি শুধু আপনার কাছে এগুলো জানিয়ে দিচ্ছি। বাড়িতে ফিরে এসে বারবার মনে হচ্ছে যে বিকেলে পারভেজের সঙ্গে চলে গেলে ভালো হতো, কারণ রাত যতই গভীর হচ্ছে ততই ভয় বাড়ছে। সবাই খাবার খেয়ে এখন ঘুমিয়ে আছে। রাত 11টা পেরিয়ে গেছে, আর গ্রামের বাড়িতে রাত 11টা মানে হচ্ছে অনেক রাত্রি। আমার কোনো যেন মনে হচ্ছে আজকে রাতের মধ্যে আমারও কিছু একটা হয়ে যাবে। তেমন কোনো কারণ নেই, তবে বারবার সেটাই মনে হচ্ছে। হয়তো মনের ভয়, কিন্তু মনে হচ্ছে সেটা সত্যি। তাছাড়া ক্ষুদ্র একটা কারণ আছে। একটু আগে হঠাৎ করে জানালার পর্দার আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি আস্তে আস্তে জানালার কাছে গেলাম। তারপর কারো পায়ের শব্দ দ্রুত সরে যেতে শুনলাম। তহিদকে সেই কথা বললাম, কিন্তু সে তেমন গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে গেছে। গতকাল আর পরশু রাতে বেচারা ভালো করে ঘুমাতে পারে নাই, তাই এখন মনে হয় তাকে ঘুমে গ্রাস করেছে। আমি অবশ্য চাইলে ঘুমাতে পারি না। তাছাড়া জানালার ঘটনাটা খুব ভাবাচ্ছে আমাকে, তাই যতক্ষণ সম্ভব জাগ্রত হয়ে থাকতে চাই। পরশু রাত 3টায় বাবা সেই কল করার পর থেকে যা যা ঘটেছে সব কিছু সাজিয়ে লিখে দিলাম সাজু ভাইকে। সত্যি বলছি, আমার খুব ভয় করছে। যদি রাতের মধ্যে বা যে কোনো সময় আমি খুন হয়ে যাই, তাহলে সেই খুন আর মা বাবার খুনের রহস্য বের করার দায়িত্ব আপনার এক ছোট ভাই হয়ে সেই দায়িত্ব আপনাকে দিলাম। আশা করি আপনি আসবেন। আমার বন্ধু পারভেজ ও তহিদ আমার নিজের নাম্বার দিয়ে রাখলাম। যদি তহিদও আমার নাম্বারে না পান, তাহলে পারভেজের নাম্বারে কল দেওয়ার অনুরোধ রইল। ইতি, লিমন, পিরোজপুর। গতকাল রাতে সাজুবাইয়ের শরীর অসুস্থ ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল আর সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে। তারপর ফ্রেশ হয়ে মোবাইলে মেসেঞ্জারে আসতে প্রায় দুপুর 12টা। অনেক পাঠক পাঠিকা মেসেজ এসে জমা হয়েছে। কেউ কেউ এখনও অ্যাক্টিভ, আবার অনেকে আনঅ্যাক্টিভ। সবগুলো একটু সংক্ষিপ্ত রিপ্লাই করতে করতে হঠাৎ করে গতকাল রাতে 12টার মেসেজে চোখ পড়ল। মোহাম্মদ লিমন আইডি দিয়ে এত বড় একটা মেসেজ এসেছে। সম্পূর্ণ ঘটনা এখানে বর্ণনা করা। সেই রাত 3টায় কল দিয়ে কথা বলা শুরু থেকে গতকাল রাত পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার বর্ণনা। খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ঘটনা পড়ল সাজু ভাই। তারপর বেশ কিছু সময় চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো। তহিদ ও লিমন দুজনের নাম্বার সত্যি সত্যি বন্ধ দেখাচ্ছে, তাই পারভেজের নাম্বারে কল দিল সাজু ভাই। বেলা তখন দুপুর 12টা 34। রিসিভ করে পারভেজ বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সাজু ভাই বলছি। তুমি কি লিমনের বন্ধু পারভেজ? জি ভাই, কেমন আছেন ভাইজান? আপনার কথা গতকাল রাতেও লিমনের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু আপনি নিজেই আজকে আমাকে কল দিলেন।
ভাইজান, আমার বন্ধু খুব বিপদে সাহায্য করবেন। সাজু ভাই বললেন, তোমার বন্ধু লিমন গতকাল রাতে আমাকে সম্পূর্ণ ঘটনার টেক্সট করেছে, কিন্তু আমি একটু অসুস্থ তাই রাতে রিপ্লাই করতে পারি নাই। আর সকালে অনলাইনে ছিলাম না। তোমার বন্ধু লিমন কেমন আছে? ভাই একটুও ভালো না। কেন? আজকে সকালে তো তৌহিদ আর লিমন শহরে যাওয়ার কথা, যায় নাই? না ভাই, গতকাল রাতেই ওদের দুজনকে কারা যেন গায়েব করে দিয়েছে। সরাসরি খুন করেনি, কিন্তু ধরে নিয়ে গেছে। দরজা ভিতর থেকে বন্ধ করা আছে, কিন্তু সেই বাড়িটা মাটি দিয়ে উঁচু করে তার উপর কাঠ দিয়ে নির্মাণ করা, তাই কাঠের নিচ থেকে মাটি খুঁড়ে রুমে ঢুকেছে। মাটি খোঁড়ার চিহ্ন এখনো পড়ে আছে, কিন্তু ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি মনিরুল ডোকলার মধ্যে কোনো গন্ডগোল আছে? না সাজু ভাই, কারণ সকালবেলা পুকুরের মধ্যে পানিতে ভাসমান অবস্থায় মনিরুল ভাইয়ের লাশ পাওয়া গিয়েছে। মনিরুল ভাইকে খুন করে ওদেরকে কিডন্যাপ করেছে। এলাকা ভয়ঙ্কর হয়ে গেছে। তাহলে কি? আরেকটা কথা সাজু ভাই, কি? লিমনের মা বাবা দুজনেই কবরের মাঝখানে একটা কাগজ পাওয়া গেছে। সেই কাগজে লেখা আছে, সরি আব্বাজান। কেউ ভাবছে লিমন আর তহিদ খুন করে এখান থেকে পালিয়ে গেছে, আবার কেউ বলছে তাহলে ওভাবে দরজা না খুলে মাটি খুঁড়ে বের হবার তো উপযুক্ত কারণ পাচ্ছি না। কিন্তু সকল মানুষের কথা কানে না নিয়ে সশরীরে গিয়ে সাজু দেখতে চাচ্ছে। কবিতার কাছে কল দিয়ে বলল, জরুরি কাজে গ্রামের বাড়িতে যাচ্ছি, পৌঁছে তারপর কথা হবে তোমার সঙ্গে। সাজুদের গ্রামের বাড়ি বাগেরহাট। যেহেতু তাদের পাশের জেলা হচ্ছে ফিরোজপুর, তাই সরাসরি সে আগে বাড়িতে যাবে, তারপর সেখান থেকে নিজস্ব বাইক নিয়ে ফিরোজপুর যাবে। গুলিস্তান থেকে দোলা পরিবহনের লঞ্চ পারাপারে গাড়ির টিকিট সংগ্রহ করলো। অনেকদিন পর সে গ্রামের বাড়িতে যাচ্ছে। দাদা দাদির সঙ্গে কতদিন তার দেখা হয় না। যেহেতু লঞ্চ পারাপারের গাড়ি, তাই ফেরির মধ্যে অপেক্ষা করার ঝামেলা নেই। কবে যে স্বপ্নে সেই পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ হবে। গ্রামের মধ্যে এখন এক অস্থিরতা তৈরি হয়ে গেছে, যেটা কল্পনার মধ্যে ছিল না। পুলিশ সারাক্ষণ শুধু আনাগোনা করছে, প্রায় সবাইকে কিছু না কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। মনিরুলের পরিবারের কান্না আর রাহাজারিতে সবচেয়ে বেশি আকাশ ভারী হয়ে যাচ্ছে। পুকুর পাড়ে এমন কিছু নেই যেটা খুনের কাছে পৌঁছাতে পারে। দারোগা সাহেব যখন সাজুর কথা শুনলেন, তখন একটু ভ্রু কুঁচকে যেন কিছু ভাবলেন। সাজু যখন লিমনদের গ্রামের মধ্যে প্রবেশ করলো, তখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ফিরে কোনো রকম ফ্রেশ হয়ে বাইক নিয়ে চলে এসেছে। সাজু স্থানীয় বাজারে এসে পারভেজকে কল দিল। পারভেজ তখন বাজারেই ছিল। বাজারের এক পাশে বিশাল জটলা, সেখানে সবাই ঘিরে আছে এবং পুলিশও দেখা যাচ্ছে। সাজু সেখানে এগিয়ে গিয়ে পারভেজের সঙ্গে সরাসরি হাত মিলিয়ে নিল। তারপর যখন জানতে পারলো যে তহিদ ফিরে এসেছে, তখন অবাক হয়ে নিজেই সেদিকে এগিয়ে গেল। প্রায় ঘন্টাখানেক পরে পুলিশ তহিদকে নিয়ে থানায় রওনা দিল। তার আগে সাজু ভাই একবার মনিরুল আর লিমনদের ঘর দেখে এসেছে। সব মোটামুটি ঠিক আছে, কিন্তু মনিরুলদের বাড়িতে যে ঘরে লিমন আর তহিদ ছিল, সেখানে মাটি খুঁড়ে বের হওয়ার স্থান দেখে তার প্রশ্ন জাগলো। তখন সে বুঝতে পারছে যে সবগুলোর প্রশ্নের উত্তর তহিদের কাছে পাওয়া যাবে। পুলিশের সঙ্গে সঙ্গে সাজুও গিয়েছে থানায়, কারণ পুলিশ বলছে যা কিছু জিজ্ঞাসা করার সব থানায় গিয়ে করবে। সাজু ভাই তহিদকে বলল, লিমন এখন কোন জায়গায় আছে, আর সেদিন রাতে তোমরা কিভাবে কি করেছো? তহিদ আস্তে আস্তে বলল, সাজু ভাই, আমি এখন জানি না লিমন কোথায়, কারণ আমাকে ওরা পিরোজপুরের সি অফিস মোড়ে এসে নামিয়ে দিয়ে চলে গেছে। তারপর সেখান থেকে আমি একাই এসেছি এখানে। লিমনের মধ্যে পশু ভর করেছে, ও কাউকে ছাড়বে না। মনিরকে কে খুন করেছে? লিমন। তুমি তখন কোথায় ছিলে? আমাকে আরও দুটো লোক ধরে রেখেছিল। মানে কি? সেখানে আবার আরও দুটো লোক কীভাবে এসেছে? আমি জানি না। তুমি আর লিমন যে ঘরে ছিলে, সেই ঘরের মধ্যে মাটি সিট কেটেছে কে? আমি সেখানে গিয়ে স্পষ্ট বুঝতে পারছি যে ভিতর থেকে মাটি খুঁড়ে বের হয়েছো তোমরা। হ্যাঁ সাজু ভাই, লিমন নিজে মাটি খুঁড়ে বের হবার ব্যবস্থা করেছে। আমার এমনিতেই কান পাতলা, তাই যখন ধূপধাপ শব্দ হলো, তখন তাকে দেখি লিমন মাটি কাটছে। কিন্তু ভাই, আপনি কীভাবে বুঝতে পেরেছেন? খুবই স্বাভাবিক, মাটি কেটে কেটে ভিতর থেকে কাটা মাটি জমানো হয়েছে। যদি বাইরে হতে কেউ আসতো, তাহলে তো বাইরে মাটির স্তব জমা থাকতো। হ্যাঁ ঠিক তাই। আমি বিছানা থেকে নেমে তখন বললাম, কী রে লিমন, কী হয়েছে? লিমন তখন আমাকে চুপ করতে বলল।
তারপর জানলা দিয়ে বাইরে তাকাতে বলেছে। আমি তাকিয়ে দেখি যে সব মুখে পুকুর পাড়ে কারা যেন দাঁড়িয়ে আছে। কীভাবে দেখলে? তাদেরকে একজনের হাতে সিগারেট ছিল, আর সেই সিগারেটের আগুন ওঠানামা করছে, তবে সামান্য আস্তে আস্তে কথাও কানে বাজছিল। তারপর? আমরা সেখান থেকে গর্ত দিয়ে আস্তে করে বের হলাম। দরজা খুলে বের হলে না কেন? কারণ দরজা বাহির থেকে বন্ধ ছিল। তাহলে কি মনির? হ্যাঁ, লিমন সেজন্য বাইরে গিয়েছে এবং আমি তার সঙ্গেই ছিলাম। কিন্তু সবচেয়ে বেশি অবাক হলাম কারণ দুটো লোক লিমনের পরিচিত। তারা তখন মনিরকে হাত পা আর মুখ বেঁধে দাঁড়িয়ে আছে। লিমন সেখানে গিয়েই ওদের একজনের হাত থেকে একটা বড় ছুরি নিয়ে মনিরুল ভাইয়ের গলা কেটে দিল। কি বলছো তুমি? এতটাই সহজ? আর লিমনের সঙ্গে তাদের কিসের সম্পর্ক? আমি জানি না, আমি এতটা হতভম্ব হয়ে গেছি যে সেখানেই অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়লাম। আর তারপর যখন হুঁশ হয়েছে তখন আমি একটা টিন দিয়ে ছাউনি করা ঘরের মধ্যে বন্দি। লিমন সেখানে ছিল না? না, তবে আরেকটা লোক এসেছিল কিছুক্ষণ পরে, আর তিনি বলেছেন যে আমাকে নাকি তারা পাঠিয়ে দেবে, তবে শহরের মধ্যে ছেড়ে দেবে, কারণ গ্রামের মধ্যে নিয়ে গেলে প্রচুর ঝামেলা হতে পারে। লিমনের কথা জিজ্ঞেস করনি? হ্যাঁ, তারা বলল আমি লিমনের বন্ধু, তাই তারা আমাকে বাঁচতে দিচ্ছে, না হলে আমাকেও শেষ করে দিত। আমি যেন পিরোজপুর থেকে সরাসরি খুলনা শহরে চলে যাই আর কাউকে কিচ্ছু না বলি। যদি কিছু বলি তাহলে আমাকেও প্রচুর বিপদের মুখে পড়তে হবে। লিমন নাকি তার মা বাবার খুনিকে সেটা জানতে পেরেছে, তাই এক এক করে সবাইকে হত্যা করতে চায়ও। আর যেহেতু তার বাবা তাকে এসব খুনোখুনি করতে নিষেধ করেছে, তাই সরি আব্বাজান ব্যবহার করবে। কিছুটা বুঝতে পারছি, কিন্তু এখন অনেক কিছু জানা বাকি। তবে লিমনের সঙ্গে যোগাযোগ করা আমার খুব দরকার। যিনি আমাকে এখানে আসার জন্য অনুরোধ করেছে সে নিজেই এখন... আমি এসব বলতে চাইনি, কিন্তু গ্রামের সবাই আর পুলিশ আমাকেও সন্দেহ করছে, তাই এখন বাধ্য হয়ে বলছি। ঠিক আছে, তুমি আপাতত পুলিশের হেফাজতে থাকো, তারপর দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে সাজু ভাই, কিন্তু লিমন যেভাবে পরিবর্তন হবে কখনো ভাবিনি। মাত্র কিছু সময়ের মধ্যে কিভাবে কি হয়ে গেল, আর তার সঙ্গে লোক দুটো যুক্ত আছে, কি ভয়ঙ্কর। থানা থেকে বের হয়ে সাজু নিজের এলাকায় চলে এসেছে। রাতের মধ্যে সে গ্রামে থাকার কোনো মানেই হয় না। আর পারবেশ তো থানা আসার আগেই বিদায় নিয়ে চলে গেছে। রাত 10টার দিকে বাড়িতে ফিরে ডিনার করে নিজের বিছানায় শুয়ে সজীবের কাছে কল দিল। আসার পথে সজীব কল দিচ্ছিল, কিন্তু তখন কথা বলতে পারে নাই। হ্যাঁ সজীব, কি খবর? বেশি ভালো না সাজু। কেন? রুহির মা অসুস্থ, তাকে ঢাকা
যেন সন্দেহের সৃষ্টি হচ্ছে। যেহেতু লিমন নিখোঁজ, তাছাড়া তাকে আসতে বা যেতে কেউ দেখেনি, তাহলে কিভাবে লিমন এসে খুন করেছে? তাছাড়া তমালের সঙ্গে মাগরিবের পর
বসের সঙ্গে এরা কিভাবে যোগাযোগ করে সব সময়? নিজাম ভাইয়ের সঙ্গে বসের সরাসরি যোগাযোগ, আর বাকি সবাই শুধু কলে কথা বলে আর লিখিত নোটিশ পায়। আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা কথা বলতে চাই লিমন। বলো। তুমি চাইলেই কিন্তু পালিয়ে যেতে পারবে, কারণ তোমাকে ওরা খুন করার জন্য বাইরে পাঠাবে। কিন্তু আমি চাইলেই পালাতে পারবো না, তাই যদি পারো তাহলে আমাকে মুক্ত করে দিও। আমি চেষ্টা করব, তবে আমার প্রধান লক্ষ্য আমার মা বাবার খুনিরা। সামান্য একটা স্বর্ণের পুতুলের জন্য সবকিছু যেন খুবই রহস্যময় হয়ে গেছে। হতে পারে সাজুর কাছে সেটা সামান্য, সেটা অন্যের কাছে অসামান্য হতে পারে, কিংবা অন্য কিছু। রাজু আসলো একটু পরে। সাজু তখনও নিজের রুমের বারান্দায় বসে আছে। রাজু আসতেই সে তাকে বলল, কি খবর রাজু? তোমাকে মনে মনে স্মরণ করে আর তুমি এসে হাজির। আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু আমাকে হঠাৎ করে খুঁজছিলেন? হ্যাঁ, একটা কাজ করে দিতে হবে। কি কাজ ভাই? আমার সিমের যত নাম্বার সবগুলো আমি একটা ডায়েরিতে লিখে রাখি, আর সেগুলো সব এক একটা করে সেভ করে দিতে হবে। ভাইজান, গুগলের মধ্যে কিন্তু নাম্বার সেভ করে রাখা যায়, আপনি সেখানে রাখেননি? না, কেন যেন ইচ্ছে করে না, তাই সবসময় আমি ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করি। এখন তুমি সেগুলো একটু সময় নিয়ে সেভ করে দিও। ঠিক আছে ভাই। আমি গতকাল রাত থেকে নাম্বারগুলোর জন্য অনেক মন খারাপ করেছি, কিন্তু জ্বরে অচেতনা আর মাথা ব্যথার জন্য মনেই ছিল না যে আমার ডায়েরিতে লিখে রেখেছি। ভাই, আমি তো জানতাম যে আপনি অনেক কিছু ভুলে যান ভাই। যে কোনো মামলার বিষয় নিয়ে আপনি সব কিছু লিখে রাখেন। হ্যাঁ, এই মামলার মধ্যেও তাই করেছি। আচ্ছা রাজু, একটা প্রশ্ন করবো তোমাকে। হ্যাঁ ভাই, নিশ্চয়ই। তাতে অনুমতি লাগে নাকি? তুমি তো মোটামুটি এখন রাজনীতির সঙ্গে মনে হয় জড়িয়ে গেছো, কিন্তু আগে তো এমন ছিল না, তাই না? আমি যেবার খুলনা থেকে পাশ করে বের হলাম সেবার তুমি ভর্তি হলে। হ্যাঁ ভাই। গ্রামের মধ্যে রুবিনা নামের একটা মেয়ের সঙ্গে তোমার রিলেশন ছিল, তাই না? জি, কিন্তু তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। সে আমাকে ভুলে গেছে। অনেক ভালোবেসেছিলাম, কিন্তু কোনো মূল্য পেলাম না। পাগলের মতো তার জন্য ভালোবাসা রেখেছিলাম। আজকে সন্ধ্যাবেলা চা খেতে খেতে তোমার আর রুবিনার প্রেমের কাহিনী শুনবো, যদি তুমি বলতে চাও। সত্যি বলছেন? আচ্ছা ভাই, আপনি আমার বাস্তবটা আপনার লেখার মধ্যে তুলে ধরবেন? আগে শুনি, তারপর দেখি। ঠিক আছে ভাই। ফিরোজপুরে পুরাতন বাস স্ট্যান্ড থেকে রিকশা নিয়ে বলেশ্বর সেতুর দিকে এগিয়ে যাচ্ছে সাজু। রাজুকে সঙ্গে আনা হয়নি তার। কেন যেন সাজুর মনে হচ্ছে তাকে আনার দরকার নেই, কারণ পুতুলটা যে সাজুর কাছে থাকবে সেটা যেন সোহাগীর নামে সেই মেয়ে, আর সে জানে যদি দ্বিতীয় কানে পৌঁছে যায় তাহলে সমস্যা হতে পারে। তাই একাই এসেছে সাজু। নিজের বাইকটা বাস স্ট্যান্ডে রেখে এসেছে, কারণ কেউ যদি তাকে ফলো করে তবে যেন কিছু বাহানা করতে পারে। ব্রিজের ঠিক মাঝখানে কালো বোরকা পরে মুখ আটকে ছাতা মেলে দাঁড়িয়ে আছে সোহাগী। তাকে শনাক্ত করতে খুব বেশি অসুবিধা হয়নি সাজুর। সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। দুঃখিত, তোমায় খানিকটা অপেক্ষা করতে হয়েছে। আসলে আসরের নামাজ জামাত আদায় করতে আসলাম বাস স্ট্যান্ডে। কোনো সমস্যা নেই, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে আর অপেক্ষা করতে চাই না। আপনাকে ওই পুতুল দিয়ে আমি চলে যাব, বাকি সব কথা মোবাইলে বলবো। পুতুল গ্রহণ করার আগে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব, না হলে আমি পুতুল গ্রহণ করা থেকে বিরত থাকবো, কারণ খুবই স্বাভাবিক। আচ্ছা বলেন। লিমনের বাবা পুতুল দেওয়ার সময় তোমায় কি বলেছিল? নিশ্চয়ই কিছু না বললে এমনি এমনি সে দিয়ে আসেনি। আমি এগুলো বিস্তারিত মোবাইলে বলবো, সে অনেক কথা। সাজু ভাই প্লিজ কিছু মনে করবেন না দয়া করে। তোমাকে আমি কতটা বিশ্বাস করতে পারি? যদি তুমি আমার সঙ্গে কোনো গেম খেলতে যাও তবে কি পরিমাণ হবে জানো? আপনি ভুল বুঝবেন না, আঙ্কেল এটা দেবার সময় আমাকে বলেছিলেন। তুমি তো আমার লিমনকে খুব ভালোবাসো। যদি বেঁচে থাকি তাহলে তোমাকেই আমার ছেলের বউ করব, আর যদি মারা যাই তাহলে তোমরা যেভাবেই হোক তোমার মা বাবাকে রাজি করিয়ে বিয়ে করবে। তারপর ব্যাগ থেকে পুতুলটা বের করে বললেন যে এটা হচ্ছে স্বর্ণের পুতুল, তোমাদের জন্যই উজ্জ্বল এক ভবিষ্যৎ তৈরি হবে। আমি বললাম কিন্তু আমাকে কেন দিচ্ছেন? তিনি বললেন এটার পেছনে অনেক শত্রুদের নজর পড়েছে, সারাক্ষণ এটা নিয়ে বিপদে আছি, তাই তোমার কাছে রাখতে চাই। যদিও মাটির নিচে কিংবা কোথাও রাখতে পারি, কিন্তু যদি সঠিক সময়ে না থাকি তাহলে তো তোমরা এর সন্ধান বের করতে পারবে না। তুমি যত্ন করে রেখো মা।
সাজু বললেন, আঙ্কেল তাহার নিজের সব বিপদ অনুভব করতে পেরেছিল, কিন্তু তার ভুল ছিল তিনি এটা অন্য কারো কাছ থেকে এনে নিজের স্বার্থপরের মতো ভোগ করতে চেয়েছিলেন। আপনি এটা নিয়ে যান সাজু ভাই, না হলে আমি সব সময় আতঙ্কে থাকবো। তুমি যে এটা আমার কাছে দিচ্ছ সেটা পৃথিবীর কাউকে বলার দরকার নেই, এমনকি লিমনের কাছেও তুমি বলবে না, কারণ লিমন নিজে এখন অপরাধী হয়ে গেছে। আমি কাউকে বলবো না, তবে আপনার কাছে একটা অনুরোধ রইল, লিমনকে যেভাবেই হোক বাঁচিয়ে দেবেন, আমি ওকে চাই। চেষ্টা করব, কিন্তু সে গতকাল রাতে তার বন্ধু তৌহিদকে খুন করেছে। আমি আজকে সেখানে যেতাম, কিন্তু তোমার জন্য যাইনি। আগামীকাল সকালে খুলনায় সে মেসে যাব। ভালো থাকবেন সাজু ভাই। তুমিও। পুতুল নিয়ে আবারও রিকশা করে ফিরোজপুরে পুরাতন বাস স্ট্যান্ডে এসে নিজের বাইক নিয়ে সরাসরি চলে এলো সাজু। তাদের গ্রামের স্থানীয় বাজারে যখন এসেছে তখন বাজারে মসজিদে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি উঁচু করে নামাজ পড়তে গেল। নামাজ শেষ করে বাজার থেকে রাজুকে নিয়ে বাড়িতে ফিরল সাজু। রাজু তার দায়িত্ব পালন করে রেখেছে। সাজু মোবাইলের ডাটা চালু করে কিছুক্ষণ অনলাইনে হাঁটাহাঁটি করছে। হঠাৎ করে চোখ পড়ল বেশ কিছু মেসেজ রিকোয়েস্ট জমা হয়ে গেছে। গতকালও ছিল লেখালেখির জন্য অনেকে মেসেজ করে। সাজু সময় নিয়ে তাদের সঙ্গে গল্প করতে পছন্দ করে। অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে। সাজুর রিলেশনশিপ স্ট্যাটাস, ডিভোর্স থেকে অনেক প্রশ্ন করে। সাজু সে জবাব দিতে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, তবুও সে যতটুকু সম্ভব রিপ্লাই করে। এক এক করে মেসেজ রিকোয়েস্ট চেক করে হঠাৎ সাদিকুল ইসলাম তৌহিদ আইডি দেখে থমকে গেল। অনেক মেসেজ দিয়েছে, তাও 26 ঘন্টা আগে, তার মানে গতকাল সন্ধ্যাবেলা। সাজু ভাই, হঠাৎ করে লাইন কেটে গেল আর আপনার নাম্বার বন্ধ, আপনার কাছে তাই মেসেজ করতে বাধ্য হলাম। আশা করি আপনার দৃষ্টিতে পড়বে। আমি ভুল করেছি সাজু ভাই, সেদিন রাতে লিমন মনরুল ভাইয়ের বাসায় মাটি খুঁড়ে বের হয়নি, আমি মাটি খুঁড়ে বের হয়েছিলাম। তবে তার আগে লিমনকে অজ্ঞান করেছিলাম আর সব কিছুর ব্যবস্থা করেছি বাইরে থেকে অজ্ঞাত 3টা মানুষ। আমি তাদের চিনি না, কিন্তু আমার ছাত্র জীবনে 5 লাখ টাকার মালিক হবার লোভ সংবরণ করতে পারিনি, যার জন্য এখন জীবন নিয়ে ঝুঁকিতে আছি। তাই নিজের খানিকটা ভুলের কারণে লিমন বিপদে পড়েছে আর আমি হলাম পাপী। মনির ভাইকে খুন করেছে বাইরে কিছু মানুষ, আর লিমন তখন অজ্ঞান ছিল। খুনের মধ্যে লিমনের এলাকার চেয়ারম্যান সাহেবের হাত আছে। আর বাকিটা শেষ করার আগে সাজুর দাদি মোবাইল টান দিয়ে নিয়ে গেল। সাজু অসহায় হয়ে তাকিয়ে রইল, আর দাদি বলল, কতক্ষণ ধরে চা খেতে ডাকছি, সবসময় শুধু মাথা ব্যথা বলে চেঁচামেচি করো, আর মোবাইলের দিকে এত তাকিয়ে থাকো কেন? তাড়াতাড়ি চা শেষ করো, না হলে ঠান্ডা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা খবর পড়ছি দাদি। আগে চা, তারপর গুরুত্বপূর্ণ সব কিছু। বাধ্য হয়ে সাজুর সামনে রাখা প্লেট থেকে 2টো বিস্কিট তুলে নিল। রাজুর দিকে তাকিয়ে বলল, শুরু করো রাজু। এদিকে মাগরিবের একটু পরে নিজের বিছানায় শুয়েছিল লিমন, আর তখনই নিজামুদ্দিন রুমের মধ্যে প্রবেশ করলো। লিমন আস্তে করে বিছানায় উঠে বসলো। নিজামুদ্দিন বলল, আজকে রাতে তোমার এলাকার চেয়ারম্যানকে চিরনিদ্রায় শায়িত করতে হবে। তিনিও তোমার মা বাবার সঙ্গে জড়িত। তোমাকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তারপর তুমি কিভাবে খুন করে ফিরে আসবে সেটা তোমার দায়িত্ব। আর যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু তোমার জন্য জেলে দরজা খোলা। লিমন শুধু বলল, চেয়ারম্যানকেও খুন করতে হবে? হ্যাঁ, চেয়ারম্যানকে খুন করতে হবে, না হলে তো তোমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের শাস্তি সম্পূর্ণ হবে না। তুমি তো নিজের হাতে খুনের সঙ্গে জড়িত, সবাইকে খুন করতে চাও, আর সেই ব্যবস্থা আমরা তোমাকে করে দিচ্ছি। কিন্তু এত কিছু করে আপনাদের লাভ কি? আমি আপনাদের কেউ না, কিন্তু তবু আপনারা আমার সহযোগিতা করছেন কেন? পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না। বাচ্চা যদি কান্না না করে তবে কিন্তু মা কখনো দুধ পান করায় না। হ্যাঁ, আমাদের কিছু স্বার্থ আছে। কিসের স্বার্থ আমি কি জানতে পারি? তোমার বাবার কাছে একটা স্বর্ণের পুতুল ছিল, সেটা এখন কোথায় আছে সেই তথ্য তোমাকে খুঁজে বের করতে হবে। তবে সেটা এখন নয়, তুমি আগে তোমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী সকল অপরাধীকে খুন করবে, তারপর। একের পর এক হত্যা করাচ্ছেন আপনারা, তবে আমি নিশ্চিত এদের সঙ্গে আপনাদের ব্যক্তিগত কিছু ঝামেলা হয়েছে। তুমি কিন্তু বেশি কথা বলো, ভুলে যাও না, যদি তোমাকে পুলিশে ধরিয়ে দেয় তাহলে কিন্তু তোমার ফাঁসি হবে। তাই বেশি কৌতূহল না করে চুপচাপ যা বলা হয়েছে
তাই করো। আমাদের কাজ শেষ হলে আমরা তোমাকে দেশ ছাড়তে সাহায্য করব। বিশ্বাস হয় না। কেন? আমি পুরোপুরি নিশ্চিত যে আপনারা সব কাজ শেষ হলে আমাকেও শেষ করবেন। আপনি বা আপনার বস খুব ভালো খেলোয়াড়। নিজেদের স্বার্থের জন্য যখন যাকে দরকার তাকে ব্যবহার করেন, কিন্তু পরে ঠিকই তাদের সরিয়ে দেন এই পৃথিবী থেকে অনেক দূরে। কি বলতে চাও তুমি? কিছু না, তৈতকে খুন করে আমার অনেক খারাপ লাগছে। ও ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু সে তোমার সাথে বেইমানি করেছে। কিন্তু তার কোনো প্রমাণ নেই। আপনার কথার উপর ভিত্তি করে তাকে হত্যা করেছি। এখন চেয়ারম্যানকেও ঠিক সেভাবে হত্যা করা হবে, এবং তার আগে তার মুখ দিয়ে পুতুলের বিষয় কিছু জানে নাকি সেটা জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে, আমি জানি আমার খুবই করুণ পরিণতি হবে সামনে। যদি আপনাদের কথা মেনে চলি তাহলে দিন দিন খুনের পরিমাণ বৃদ্ধি পাবে, আর যদি কথা না শুনি তাহলে তো আমি হব আইনের চোখে অপরাধী। তাই যতদিন বাঁচি ততদিন খুনিদের শেষ করতে চাই, তারপর যা হবার হোক। তৈরি থেকো। নিজামুদ্দিন রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল সেই নাসরিন। লিমনের কথাগুলো শুনে তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ছে। নিজাম চলে যাবার পরে সে রুমের মধ্যে ঢুকে লিমনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। লিমন বলল, কিছু বলবে? অনেক কিছু বলতে চাই। আমি বললেই কি তুমি আমার কথা শুনবে? বলে তো দেখতে পারো, তাই না? তুমি ওদের কথা মতো খুন না করে নিজে এখান থেকে পালিয়ে যাও, প্লিজ প্লিজ। কেন? তুমি খুব ভালো একটা ছেলে, পড়াশোনা করে অনেক ভালো ভবিষ্যৎ তোমার সামনে, কিন্তু এই ভাগ্যের উত্থান পতনের জন্য আজ তুমি কতটা খারাপ হয়ে গেলে। তাই তোমার কাছে অনুরোধ রইল, তুমি যখন বের হবে তখন যশোর থেকে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাও। কিন্তু তাহলে তো আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী লোকেদের চিনতে পারবো না। সবই তখন দিব্যি সুন্দর জীবনযাপন করবে। কিন্তু যেখানে আমার মা বাবার মারা গেছে সেখানে আমাকেই পালিয়ে যেতে হবে। নিজের জীবন বিপদে না ফেলে সেটাই করতে হবে লিমন। জানি না, তোমার দিকে তাকালে কেন যেন খুব কষ্ট লাগে। আচ্ছা চলো না, তুমি আর আমি পরিকল্পনা করে পালিয়ে যাই। দেশ ছেড়ে ভারতে গিয়ে কোনো একটা প্রদেশের জীবন পার করে দেব। সেটা সম্ভব না। কেন? আমি একজনকে ভালোবাসি। ও আচ্ছা, কে সে? আমাদের গ্রামের মেয়ে, নাম সোহাগী। আমার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। যদি মারা যায় সেটা ভিন্ন কথা। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো। তুমি এখন তোমার এলাকার মানুষের চোখে একটা খারাপ ছেলে, তাই সব কিছু জেনে এখনও কি সেই মেয়ের মা বাবা তোমার সঙ্গে তাদের মেয়ে বিয়ে দেবে? সেটা তাদের ইচ্ছা, কিন্তু আমি তাকে ছাড়া কিছু ভাবিনি কখনো। তাছাড়া তোমার সঙ্গে আমার কোনো তেমন পরিচয় নেই। ঠিক আছে। চা নাস্তা শেষ করে সাজু তহিদের বাকিটা মেসেজ পড়ল, আর চেয়ারম্যান সাহেবের পরবর্তী টার্গেট সেটা মোটামুটি করে পরিষ্কার বুঝতে পেরে গেল। কিন্তু এই রাতের হাতারে এখনই কি সে ওই গ্রামের মধ্যে যাবে? শরীর অসুস্থ, কিন্তু তবুও সে গিয়ে যদি চেয়ারম্যানকে বাঁচাতে পারে তাহলে তো খুব ভালো হতো। দারোগা সাহেবের কাছে কল দিয়ে তাকে গ্রামের মধ্যে আসতে বলে। সাজু নিজে বাইক নিয়ে বেরিয়ে গেল। রাজুকে সঙ্গে নিয়ে এসেছে, কারণ সঙ্গী হিসাবে কাউকে ভীষণ দরকার। লিমন যখন তাদের গ্রামের মধ্যে প্রবেশ করলো তখন রাত 10:30টার বেশি। সে গ্রামের মধ্যে সে ছোটবেলা থেকে বড় হয়েছে। সেই গ্রামে মোটামুটি সবকিছু তার মুখস্থ। চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে আকাশ থেকে পড়ার মতো ধাক্কা লাগলো লিমনের চোখে। বাড়ির সামনে পুলিশের গাড়ি। নিশ্চয়ই কিছু একটা হচ্ছে বাড়ির মধ্যে, না হলে পুলিশ কেন আসবে? বাড়ির পেছনে বড় বাগানের মধ্যে দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। ভিতরে কিছু আলোচনা হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। সাজু ভাই কি এখানে আছে নাকি? যেহেতু লিমন কোনো পেশাদার খুনি নয়, তাই এখন এই পরিস্থিতি কিভাবে খুন করবে সেটাই বুঝতে পারছে না। মোবাইল বের করে নিজামুদ্দিনের কাছে কল দিয়ে বিস্তারিত জানলো। নিজামুদ্দিন বলল, তাহলে আর তোমাকে রিস্ক নিতে হবে না, সময় বহুত পাবে। তুমি বরং ফিরে আসো। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লিমন সামান্য চিন্তা করে সোহাগীর কথা মনে পড়ল। তার বাবা মা মারা যাওয়ার দিন সোহাগী এসেছিল, তাকে বারবার সে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু শোকাহত সে সময় কথা বলা হয়নি। তাই তারপর তো পরের দিনই তার অপহরণ।
আজকে সোহাগীর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে লিমনের, তাই চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়ে মাঠে নামলো লিমন। অন্ধকারে হাঁটতে লাগলো সে। বাবা মার কবর দেখতে ইচ্ছে করছে তার। এখন থেকে সোহাগীদের বাড়িতে গেলে তার নিজেদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে। তার আগে বাবা মার কবরের দিকে যাবার পরিকল্পনা করলো লিমন। আজকে তার সঙ্গে ছিল পিস্তল, কারণ নিজামুদ্দিন বলেছিল যে চেয়ারম্যানকে কাছাকাছি গিয়ে হয়তো মারা যাবে না, তাই দূর থেকে গুলি করবে। মা বাবার কবরের কাছে গিয়ে কিছুক্ষণ কান্না করে সোহাগীদের বাড়িতে গেল লিমন। সোহাগী যে রুম থাকে সেই রুমে একটা জানালা আছে। লিমন যখন শহর থেকে গ্রামের বাড়িতে আসতো তখন রাতের বেলা সে জানালার পাশে দাঁড়িয়ে অনেক রাত পর্যন্ত তারা কথা বলতো। লিমন সেই জানালার কাছে গিয়ে দেখে জানালা বন্ধ করা। রাত 12টার বেশি বেজে গেছে, তাই ঘুমিয়ে গেছে হয়তো। জানালা ধরে সামান্য ধাক্কা দিল। 3টা ধাক্কা দেওয়ার পরই সোহাগের নাম ধরে আস্তে আস্তে ডাকতে লাগলো। মাত্র 2টো ডাক দিতেই ধুম করে জানালা খুলে গেল। আর তখনই জানালার সামনে দাঁড়িয়ে সোহাগী বলল, লিমন তুমি? কেমন আছো সোহাগী? আমার আর থাকা না থাকার কিছু নেই। তোমার জন্য চিন্তা করতে করতে আমার রাত দিন সমান হয়ে গেছে। লিমন তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি ঘুমাওনি? ডাক দিতেই জানালা খুলে দিলে? জেগেছিলাম, জানালা ধাক্কায় শব্দ শুনেছি, কিন্তু ভাবিনি তুমি আসবে। তারপর যখন ডাকলে তখন বুঝতে পারছি এটা আমার লিমন। তোমার মা বাবা আমার বিষয়ে কিছু বলেনি? খুব খারাপ খারাপ কথা বলে জানো। আমার সামনে যখন বলে তখন খুব কান্না আসে। আমি তোমার কোনো বদনাম শুনতে পারি না। কিন্তু সত্য তো মানতে হবে। বাবা বলেছে তোমাকে ভুলে যেতে হবে। তাহলে ভুলে যাও। মরে যাব, তবুও পারবো না। তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? সব কিছু বাড়ি ঘর ছেড়ে যদি পালিয়ে যাই তাহলে খাবো কি শহরে? শহরের মধ্যে দুমুঠো ভাতের কত মূল্য তা জানো? আমরা ওই স্বর্ণের পুতুল বিক্রি করব, তাহলে তো আমাদের মেলা মেলা টাকা হবে। কি বললে? তুমি সেই পুতুলের কথা জানো? হ্যাঁ জানি, পুতুলটা আমার কাছেই ছিল, কিন্তু তোমার কোনো খোঁজ নেই। এইদিকে ওটা নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই আমি সাজু ভাইয়ের কাছে কল দিয়ে দেখা করলাম। তারপর তাকে সব কিছু বলে তার হাতে পুতুলটা দিয়ে দিয়েছি। এখন সেই পুতুল কার কাছে? সাজু ভাইয়ের কাছে আছে? হ্যাঁ। আমার ওই পুতুল যেভাবেই হোক ছিনিয়ে নিতে হবে সোহাগী। কোথায় যাচ্ছ? সাজু ভাইয়ের এলাকায়। আজকে রাতের মধ্যে আমি সাজু ভাইয়ের সঙ্গে দেখা করে পুতুল নিয়ে নেব। মাথা ঠান্ডা করো প্লিজ। আচ্ছা, আমি যেহেতু তার কাছে দিয়েছি সেহেতু আমি তাকে বলে যদি চাই তাহলে তো দিয়ে দেবে। পাগল নাকি তুমি? সাজু ভাই গোয়েন্দা মানুষ, তাই তিনি অজস্র প্রশ্ন করবে তোমাকে। কিন্তু তুমি ওটা দিয়ে কি করবে? আমার তো মনে হচ্ছে না যে তুমি আমাদের ভবিষ্যতের জন্য সেটা হাত করতে চাইছো। সোহাগী শোনো, ওই পুতুলের জন্য অনেক কিছু ঘটেছে। একজন করে খুন করে আরেকজনকে দিয়ে সেই খুনিকে খুন করানো হচ্ছে, মানে কাঁটা দিয়ে আবার কাঁটা নির্মূল করা হচ্ছে। আমি এখন একটা কাঁটা, আমাকেও যে কোনো সময় তারা কাঁটা দিয়ে তুলে ফেলবে, তাই তার আগেই আমি সেই আসল পরিকল্পনাকারীর কাছে পৌঁছতে চাই। আর তার জন্য দরকার সেই পুতুল। পুতুলটা হলে আমি আসল প্ল্যানকারীর নিকটে যেতে পারবো। সোহাগী। জানালা ধরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে সোহাগী, আর অন্ধকারে বাগান চিরে বের হয়ে হাঁটতে লাগলো লিমন। সোহাগী ভাবছে, কেন যে লিমনের সঙ্গে পুতুলের কথা বলতে গেলাম। এখন যদি সেই কারণে সাজু ভাইয়ের কোনো ক্ষতি করে। মোবাইল বের করে কল দিল, কিন্তু রিসিভ হচ্ছে না। চেয়ারম্যান বাড়িতে ফিরে ঘুমাতে ঘুমাতে রাত 2টো বেজে গেছিল। তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে গেছিল সাজু, কিন্তু ফজরের খানিকটা আগে কারো মৃদুর ডাকে ঘুম ভেঙে গেল। রুমটা অন্ধকার, তবে তার বিছানার সামনে অন্ধকারে কেউ যে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে। বিছানা থেকে উঠতে গিয়ে উঠতে পারলো না, কারণ তার হাত পা খাটের সঙ্গে বাঁধা। কে ওখানে? সাজু ভাই, আমি লিমন। কেমন আছেন? লিমন তুমি এখানে কীভাবে আসলি? আর তুমি আমার হাত পা বেঁধে রেখেছো কেন? সব কিছু বলবো, আগে বলেন সেই পুতুলটা কোথায়? কিসের পুতুল? স্বর্ণের পুতুল। সোহাগী যেটা আপনাকে দিয়েছে, আমি সেই পুতুলের কথা বলছি।
সোহাগে আমায় কোনো পুতুল দেয় নাই। কেন শুধু শুধু মিথ্যে বলছেন? ভাই, আমি কিন্তু এখন খুব খারাপ। আমার সঙ্গে খুব ছোট্ট একটা পিস্তল আছে। রাত 10টার দিকে চেয়ারম্যানকে খুন করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে নিশ্চয়ই আপনি গিয়েছিলেন, তাই না? আপনার জন্য আমি আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী একটা অপরাধীকে মারতে পারিনি। তা তুমি সত্যি সত্যি গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। এবার আপনি তাড়াতাড়ি পুতুলের সন্ধান বলেন, নাহলে কিন্তু আমার পিস্তলের গুলি খরচ করার পরিকল্পনা করতে হবে। জানেন তো, আমি এখন পাক্কা হারামজাদা। সাজু বলল, তুমি কিন্তু ভুল করছো লিমন, কারণ এভাবে কেউ ভালো পথে থাকতে পারে না। আমি জানি আপনার অনেক জ্ঞান, আপনি যে আমাকে অনেক কিছু বলবেন সেটাও জানি। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনার কথাগুলো সম্পূর্ণ সঠিক। কিন্তু ওই যে সাক্ষী মানি, কিন্তু তাল গাছটা আমার সিদ্ধান্তে আমি নিজে গ্রহণ করব। তুমি আমার কথা মতো চললে আমি নিজে কিন্তু তোমার সহযোগিতা করব। ভুলে যেও না জানো যে তোমার উপকার করতে আমি এসেছি। আপনি বড্ড কথা ঘোরাচ্ছেন সাজু ভাই। সময় থাকতে তাড়াতাড়ি বলেন পুতুল কোথায়, কারণ একটু পরে আকাশ পরিষ্কার হবে, তখন কিন্তু আমি ফিরতে পারবো না। আমি কিছুতেই তোমাকে সে পুতুলের সন্ধান দেব না লিমন। ঠিক আছে, আমি খুঁজে বের করব। লিমন তখন চারদিকে খুঁজতে লাগলো। রুমের মধ্যে সবকিছু ওলটপালট করে তন্ন তন্ন করে সে পুতুল খুঁজতে মরিয়া হয়ে গেল। প্রায় 20 মিনিট খোঁজার পরে হঠাৎ করে রুমের মধ্যে বাথরুমের ফল ছাদে চোখ পড়ল। সাজুর রুমের সঙ্গে অ্যাডজাস্ট বাথরুম আছে, আর তারই ছাদে উঠে গেল লিমন। খবরদার, ওটা তুমি সঙ্গে করে নেবে না, তাহলে কিন্তু আমার চেয়ে বেশি খারাপ আর কেউ হবে না। আচ্ছা ঠিক আছে সাজু ভাই, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। একটা কথা বলবো লিমন? বলেন ভাই। পুতুলটা রেখে যাও। আসি ভাই, বেয়াদবি ক্ষমা করবেন, আর আমার অপরাধ নেবেন না। সাজুকে সেইভাবে বেঁধে রেখে রুম থেকে বের হয়ে গেল লিমন। ড্রয়িং রুমে সাজুর দাদা এখনো বসে আছে। লিমন তাকে দেখে বলল, ধন্যবাদ দাদু। ভূত দেখার মতো চমকে গেল লিমন, তারপর বলল, কে আপনি? আর ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করলেন আপনি? আপনি একটু আগে বাইরে গেলেন, তখনই আমি ঢুকেছি, আর সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বরং তাড়াতাড়ি গিয়ে সাজু ভাইয়ের বাঁধন খুলে দেন। তাকে বেঁধে রেখেছি, কিন্তু সত্যি বলছি কোনো ক্ষতি করিনি। হাতে পিস্তল ঘোরাতে ঘোরাতে দরজা খুলে বের হয়ে গেল লিমন, আর সোফা চেয়ার থেকে লাফ দিয়ে উঠে সাজুর রুমে গেল দাদা। রুমের মধ্যে গিয়ে তাড়াতাড়ি কান্না জড়িত কণ্ঠে বাঁধন খুলতে লাগলো। হাতের বাঁধন থেকে মুক্তি পেয়ে সাজু বাড়ির সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে রুমে প্রবেশ করলো। সাজুর মুখের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল দাদা। ফজরের নামাজ পড়ে সাজু মোবাইল বের করে দারোগার কাছে কল দিল। দারোগা সাহেব নিজেও তখন ফজরের নামাজ পড়ে মাত্র চায়ের জন্য বসে অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম সাজু সাহেব। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দারোগা সাহেব? গতকাল রাতে বাসায় ফিরতে তো রাত পেরিয়ে গেল, চোখে এখনো ঘুম টলমল করে। কিন্তু ভাই, আপনি তো বলেছিলেন যে লিমনের নাকি আসার সম্ভাবনা আছে, কিন্তু কই? লিমন এসেছিল দারোগা সাহেব। বলেন কি? কখন? আর চেয়ারম্যান এখন ঠিক আছে তো? হ্যাঁ, কারণ লিমন চেয়ারম্যানের বাড়িতে যায়নি। সে আমাদের উপস্থিতিতে জানতে পেরেছে, তাই সেখানে গিয়ে নিজের বিপদ ডাকেনি। দেখ, আলহামদুলিল্লাহ। পুতুলটা আমি রক্ষা করতে পারি নাই দারোগা সাহেব, আমি ব্যর্থ হয়েছি। কিসের পুতুল? সেই স্বর্ণের পুতুল নাকি? হ্যাঁ দারোগা সাহেব,
দুজনেই বাসে উঠে বসলাম। কিন্তু নাসির নিজেও পুতুলের লোভে ছিল। তার কাছে প্রাথমিক জিজ্ঞেস করা হলে জানলাম যে সে আর নিজামুদ্দিন পরিকল্পনা করেছিল পুতুল নিজেরা দখল করবে, তারপর সেই পুতুল নিয়ে তারা পালিয়ে যাবে। মূলত তোমাকে চেয়ারম্যান সাহেব ও আইনের চোখে অপরাধী করে তারা নীরবে পালাতে চাইছে। কিন্তু সব কিছু আপনার জন্য ভেঙে গেল, কারণ সেদিন আপনি চেয়ারম্যান সাহেবের বাড়িতে পুলিশ নিয়ে গেলেন, আর আমি তাকে খুন করতে পারিনি। চেয়ারম্যান জেনে গেল যে তাকেই নিজামুদ্দিন আমাকে দিয়ে হত্যা করাতে চাই। হ্যাঁ, আর সেজন্য তার হুকুমে নিজামুদ্দিন খুন হয়ে গেল। একে নাসরিন কিছু করতে পারছিল না, তাহলে তাকেও মরতে হবে। সেজন্যই নাসরিন সুযোগ বের করে আর তোমার সঙ্গে তারা কথা বলার সময় পিছন থেকে ঢুকে মুহূর্তের মধ্যে সবাইকে শুইয়ে দেয়। আমি নিজের জন্য ভাবছি না সাজু ভাই, কিন্তু তহিদের জন্য খুব খারাপ লাগছে। শত্রুদের সঙ্গে মিলে বেইমানি করেছে ঠিকই, কিন্তু তবুও কেন যেন খুব খারাপ লাগছে। তহিদ আমাকে অনেক কিছুই বলে গেছিল। সেদিন বিকেলে আমার মোবাইল পুকুরে না পড়ে গেলে হয়তো তাকে বাঁচাতে পারতাম না। মনিরুল আর তোমার বাড়ি আগুন লাগানোর জন্য সে নিজেকে আমাকে লিখে জানিয়ে গেছে, সে কারণ সেদিন রাতে চেয়ারম্যান সাহেবের বাড়ি গিয়েছিলাম। বুঝতে পারছি। তুমি বিশ্রাম করো, যা হবার তা হইবে। আপাতত সুস্থ হয়ে ওঠো। সুস্থ হয়ে লাভ কি? দুদিন পরে তো ফাঁসি হয়ে যাবে, কারণ আমি খুনি। সেটা না হয় আইন ঠিক করবে। সাজু বেরিয়ে গেল। লিমন আবার তার চোখ বন্ধ করে রাখলো। বন্ধ চোখের সামনে দাঁড়িয়ে আছে তার বাবা। কল্পনার মধ্যে নিজের বাবার সঙ্গে কথা বলছে। বাবা তাকে বকাবকি করছে, হঠাৎ করে কান্না করছে। কেন সে নিজের হাতে খুন করেছে? হঠাৎ করে বাবার পাশে অদৃশ্য কিছু দেখা যাচ্ছে। এটা কি তার মা? মা? ও মা! শোয়া থেকে উঠে বসলো লিমন। চারিদিকে তাকিয়ে কিছু দেখতে পেল না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বাবার মুখটা স্মরণ করে বিড়বিড় করে বলল,